মনে পড়ে প্রথম শোনা সেই নাম, পাতাল রেল, যাকে আমরা মেট্রো রেল হিসেবেও জানি। 1984 সালে কল্লোলিনী কলকাতারই হাত ধরে ভারতে সেই পাতাল রেলের অন্তর্ভুক্তি হয়। আর তারপরেই জলে স্থলে পাতালে পরিবহন ব্যবস্থায় তিলোত্তমা বিশ্বের দরবারে নিজের নামটিকে প্রতিষ্ঠিত করেছে। আমাদের প্রিয় শহর কলকাতার এই পাতাল পথেই সিঞ্চিত রয়েছে শতাব্দীর অগ্রগতি আর মানুষের স্বপ্ন পূরণের কথা। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন যেন চলেছে এসকেলেটরের অদৃশ্য তালে তাল মিলিয়ে, আর সেই তালের পেছনে রয়েছে এক অদ্ভুত যাত্রাপথের ইতিকথা। এ প্রান্ত থেকে ও প্রান্তের ব্যবধান কমেছে, জীবন সহজ হয়েছে, আর শহরের হৃদস্পন্দনও বেগবান হয়েছে। কারণ মাটির ওপরে হোক বা নিচে, সর্বত্র অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা তার গতি বাড়িয়েই চলেছে। পাতালের অতলে নতুন নতুন রুট মানুষের যাত্রা শৈলীকেই বদলে দেবার ক্ষমতা রাখে। অত্যাধুনিক মেট্রো রুট শুধু ট্রেন বা যাত্রাপথ নয়, এটি কলকাতার ইতিহাস তথা ভারতের মেট্রো রেল পরিষেবার আদি ও নতুন পরিচয়ের বিজয় গাথা বয়ে নিয়ে চলবে। কলকাতা মেট্রোর গল্প শুধু লাইনে রাখিবুকি নয়, এটা শহরের হৃদস্পন্দনের অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে। 1969 সালে পরিকল্পনা শুরু থেকে শুরু করে 2025 সালে এসে সেটা হয়ে উঠেছে কোটি মানুষের ভরসা। আজ রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আপনাদের বলবে সেই গল্প, যা ইতিহাস, প্রযুক্তি আর মানুষের স্বপ্ন মিলেমিশে তৈরি। চলুন তবে পাতাল পথে নামি। তবে আমাদের অনুসন্ধান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কারণ আজ শুধুমাত্র আমরা শোনাবো না, শুনবো আপনাদের কথাও। তাহলে দেরি না করে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। 60-এর দশকের প্রায় শেষ 1969 সালে যখন কলকাতা এক বিশালাকায় সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল, মানে রাস্তায় যানজটের ভিড়ে মানুষের নিঃশ্বাস আটকে আসছিল, অফিস ফিরতি যাত্রীদের ক্লান্তি শহরের আকাশকে আরও ধূসর করে তুলছিল, তখনই জন্ম নিল এক অভূতপূর্ব স্বপ্নের। সেটা অবশ্য কোনো নিছক স্বপ্ন ছিল না, ছিল কবির কল্পনা আর এক দূরদর্শী পরিকল্পনা। মাটির নিচ দিয়ে চলবে ট্রেন, যা শহরের দূর দূরান্তকে এক সূত্রে বাঁধবে। কথাটা শুনে অনেকে হেসেছিলেন, অনেকে ভয় পেয়েছিলেন। কেউ বলল নাগলোককে নাড়া দিলে অমঙ্গল হবে, কেউ ভেবেছিল পুরনো বাড়িগুলোও ভেঙে পড়বে। তবু স্বপ্নদ্রষ্টারা হাল ছাড়লেন না। তারা জানতেন বাঙালি এমন এক জাতি যার ভাবনায় বিদ্যাসাগরের বিদ্যা থেকে অন্ধকারে আলোর সন্ধান প্রতিফলিত হয়। যেমন রামমোহন রায়ের সংস্কার বা নেতাজির স্বাধীনতা যুদ্ধে লুকিয়েছিল অটল বিশ্বাস, সেই রকমই তারা বুঝেছিলেন এই যন্ত্রণার মধ্যেও নতুন আলোর দিশা পাওয়া যাবে। কিন্তু এই স্বপ্নের পথ ছিল কাঁটায় ভরা। প্রকৌশলীরা, শ্রমিকরা রাত দিন খনন করলেন সুড়ঙ্গ, ভূগর্ভের জলের চাপে ভেঙে পড়ল দেয়াল। শহরের নানান জায়গায় ধসের মতো ভয়াবহ সংকটে মানুষের মনে জমে উঠল অনিশ্চয়তা আর ভয়। একজন শ্রমিক যার হাতের কড়ায় ফুটে উঠত কষ্টের চিহ্ন, মনে উঠত প্রশ্ন, এত অন্ধকারে কেন এই লড়াই? কিন্তু ওই যে বাঙালির জিদ, যা দুর্গাপূজার প্যান্ডেল করার মতো সম্মিলিত শক্তি ধরে, তা আর এই কাজকে থামতে দেয়নি। খনন কাজ শুরু হলে শহরবাসী দেখলেন এক অদ্ভুত দৃশ্য। এখনকার মতো তখনও প্রযুক্তির অনেক সীমাবদ্ধতা ছিল। শহরের ঝলমলে রাস্তাঘাটে নিচে নেমে গেলেন শত শত শ্রমিক, ইঞ্জিনিয়ার। পার্ক স্ট্রিটের জমজমাট ক্যাফে, চৌরঙ্গীর ব্যস্ত রাস্তার ঠিক নিচেই চলেছে এক অন্য জীবন নির্মাণ। শ্রমিকদের ঘামে ভেজা জামা, ইঞ্জিনিয়ারদের নকশা খাতা, সব মিলিয়ে তৈরি হচ্ছিল নতুন এক ইতিহাস। ভেজা মাটি, জলের চাপ, ভেঙে পড়া ভবন, প্রতিদিন লড়াই চলতে থাকলো। রাতের নিস্তব্ধতায় টর্চ লাইটের ক্ষীণ আলোয় হাতুড়ির শব্দে শোনা যেত যেন কোনো মন্ত্রপাঠ চলেছে। কেউ প্রশ্ন করেছিল, এই কষ্ট কেন? উত্তর সেই মুহূর্তেই শুধুই নিঃশব্দ নীরবতা। কারণ আমাদের শহরের লক্ষ্য তখন আগামী প্রজন্ম আলো দেখুক।
1982 সালের বিভিন্ন ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। চিত্তরঞ্জন এভিনিউয়ে বউবাজারের কাছে সুড়ঙ্গ খননের সময় হঠাৎ ভেঙে পড়ে পুরনো বিভিন্ন নিকাশি নালা। জল আর কাদায় ভেসে যাওয়ার উপক্রম হয় সমস্ত প্রকল্প। স্থানীয় বাসিন্দারা নিজেরাই এগিয়ে এলেন সাহায্য করতে। এই ঘটনা প্রমাণ করে কলকাতা মেট্রো শুধু সরকারি প্রকল্প নয়, সেটি জনগণের নিজস্ব স্বপ্ন, জনস্বপ্ন। অবশেষে এলো সেই বিজয়ের দিন, 24শে অক্টোবর 1984, যখন প্রথম মেট্রো ট্রেন স্প্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত ছুটল। শহরের মানুষের চোখ ভিজে উঠল। প্রায় 3.5 কিলোমিটারের একটি প্রাথমিক অংশে পরিষেবা চালু হয়। ভারতের প্রথম মেট্রো, এ যেন এক নতুন জন্ম, যেখানে প্রযুক্তির সঙ্গে মিলে মিশে গেল বাঙালির অদম্য চেতনা। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন সেই প্রথম যাত্রীর মন। এক ছাত্রী মেট্রোর জানালায় চোখ রেখে অন্ধকার সুড়ঙ্গ দেখে, বা এক বৃদ্ধ যার চোখে অশ্রু মিশ্রিত স্মৃতি, ট্রামের যুগ থেকে এই আধুনিক যাত্রায় পরিবর্তনের সাক্ষী। এই মেট্রো শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং এক দার্শনিক প্রতীক। ভারতের ইতিহাস লেখা হলো এক নতুন অধ্যায়। প্রথম পাতাল রেল। তখন কলকাতা শুধু নিজের জন্য নয়, পুরো দেশের জন্য হয়ে উঠেছিল অগ্রগতির দূত। রবীন্দ্রনাথের কবিতার সুরে মিশে গেল আধুনিক ইঞ্জিনের শব্দটাও। এই আবেগ ফুটে উঠেছিল রাজস্বী বাবুর, মানে রাজস্বী সাহার কণ্ঠে। আমরা কথা বলেছিলাম আমাদের এই মাননীয় অতিথির সঙ্গে। আমরা যারা 70 পার করেও হাঁটছি, তাদের কাছে 70-এর দশকের স্মৃতিগুলো খুব উজ্জ্বল উপস্থিতি আমাদের মনে। এই মহানগরের 70-এর দশকের প্রথম ভাগটা টেলিভিশন নিয়ে একটা উন্মাদন ছিল। টিভি আসছে করে দিন কেটেছে। আবার যখন টিভি চলে এলো 70-এর দশকের শেষের দিকে, কলকাতায় মেট্রোর খোঁড়াখুড়ি তখন শুরু হলো। মেট্রো না বলে পাতাল রেল বলাটাই তখন দস্তুর ছিল। কলকাতা জুড়ে খোঁড়াখুড়ি চলছে। আমার মনে আছে জাদুঘরের সামনে হাঁটতে হাঁটতে একদিন থমকে দাঁড়িয়েছিলাম। রাস্তা বন্ধ করে দড়ি ধরে মাপজোক হচ্ছিল কোথায় কতটা খোঁড়া হবে সেই জন্য। সম্ভবত সেটা 77-এর শেষের দিকে। আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। পাতাল রেলের উন্মাদনার আরেকটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমার সহপাঠী অজিত ভর স্ট্যাটিস্টিক্স নিয়ে এমএসসি করে পাতাল রেল চালানোর চাকরি নিয়ে ফেললো। এটা আমরা ভাবতেই পারিনি। তার অন্য কোনো কাজের দিকে আর মন গেল না। পাতাল রেল তখন বেশ গর্বের বিষয়। অজিত চাকরি পেয়েই মস্কোয় গেল প্রশিক্ষণ নিতে। 2025 সালে এসে সেই গল্পের আরও এক নতুন অধ্যায় লেখা হলো। এবছর 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন মেট্রো রেলের আরও 3টি নতুন অংশ। ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইন, আর গ্রিন লাইন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা। এ যেন শহরের দুই ফুসফুস হাওড়া আর শিয়ালদাকে একসঙ্গে যুক্ত করা হলো। ডালহৌসি থেকে সেক্টর 5-এ সাধারণ মানুষ হোক বা অফিস যাত্রী, সকলকে এক নিঃশ্বাসে পৌঁছে দিল। বাণিজ্যিক পরিষেবার সূচনা 25শে আগস্ট থেকে। কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল 8টা থেকে সন্ধে 8টা 28 পর্যন্ত, এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর সকাল 7টা 58 থেকে সন্ধে 8টা 10 পর্যন্ত মেট্রো চলবে। শনি রবিবার বন্ধ। ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5-এর মধ্যে সন্ধে 6টা থেকে চালু হয়েছে এই ট্রেন। 4টি প্রধান লাইন ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ প্রতিদিন 9 লক্ষ যাত্রী বহন করে 366টি আধুনিক ট্রেন। 2024-25 অর্থবর্ষে 21,81,00,000 যাত্রী সংখ্যার প্রায় 13% বৃদ্ধি শহরের গতিশীলতার প্রমাণ। শিয়ালদা থেকে হাওড়া সরাসরি পৌঁছে যাওয়া যাবে এবার, কিন্তু কালীঘাট যেতে হলে এসপ্ল্যানেডে চেঞ্জ। বিমানবন্দর থেকে হাওড়া যেতে নোয়াপাড়া এবং এসপ্ল্যানেডে দুবার বদল। এই জংশনগুলো যেন শহরের মিলন কেন্দ্র, যেখানে বিভিন্ন জনপথ মিলেমিশে যাবে। এক যুবকের উচ্চাকাঙ্ক্ষা, এক মায়ের দৈনন্দিন সংগ্রাম। আপনারা কি জানেন কলকাতা মেট্রো স্টেশনগুলো আরও এক পরিচয় রয়েছে? বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, ব্যক্তিত্ব বা স্থানীয় সংস্কৃতির পরিচয় এই স্টেশনগুলো। মূলত ভারতীয় ও বাংলার ইতিহাস সংস্কৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক।
স্টেশনগুলো শুধু যাতায়াতের কেন্দ্র নয়, বরং শিল্পকলা সংস্কৃতির প্রদর্শনীর স্থানও বটে। প্রতিটি স্টেশনের দেয়ালগুলিতে স্থানীয় ঐতিহ্য ও ইতিহাসের প্রতিফলন ঘটেছে। ঠিক যেমন ফ্রান্সের রেল স্টেশনগুলোতে ঐতিহাসিক স্থাপত্য ও শিল্পের নিদর্শন দেখা যায়, তেমনি কলকাতা মেট্রো স্টেশনগুলো যেন শহর ও রাজ্যের ঐতিহ্যের পরিচায়ক। কলকাতা মেট্রো নন এসি রেক এখন বন্ধ। এসি কোচ মেট্রো রেলের এই পরিবর্তন স্বাভাবিক নিয়মেই এসেছে। আজ শুধু মাটির নিচেই নয়, মাটির ওপর, ওভারব্রিজের ওপর দিয়ে, এমনকি হুগলি নদীর নিচ দিয়েও বিস্তৃত রয়েছে আমাদের এই পাতাল রেল, মেট্রো রেল। আজ কলকাতা মেট্রো আর কেবল পাতাল রেল নয়, এটি আধুনিক শহরের রক্ত সঞ্চালন, গণপরিবহন ব্যবস্থার বিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখানে আমাদের আরও কিছু ভাবনাও আসছে। সেটা কিন্তু একেবারেই ডিমোটিভেটেড করার জন্য নয়, বরং পরিবেশ বান্ধব কিছু সতর্কতা বলা যেতে পারে। আর আমাদেরকে ভাবিয়েছেন আপনারাই, এমনটাই বললেন রাজস্বী সাহা। সবসময় নির্ভর করে জনসংখ্যার ঘনত্বের উপর, তবে আর্থ সামাজিক বিষয়গুলিও ভীষণভাবে গণপরিবহন ব্যবস্থাকে প্রভাবিত করে। রেল অন্য সব ধরনের গণপরিবহনের সঙ্গে এই জনসংখ্যার চাপকে সামলানোর জন্য নতুন নতুন ব্যবস্থা নিয়েছে। ইএমইউ ট্রেন এসেছে এবং রেলই এই পাতাল রেলের মাধ্যমে গণপরিবহনকে আরো সুগম করার জন্য ব্যবস্থা নিয়েছিল সেই 70-এর দশকে। এককালে কলকাতায় জলপথ পরিবহনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মোটর গাড়ি শিল্পের যত উন্নতি হয়েছে, তত মোটর গাড়িকে, ট্রাককে, বাসকে, অন্য মোটরযানকে জায়গা করে দেওয়ার জন্য জলপথ পরিবহনকে ধীরে 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 সংকুচিত করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে বলা যায়। নরেন্দ্রপুরের কাছে, আমি নরেন্দ্রপুরে থাকি, নরেন্দ্রপুরের কাছে কামালগাজী থেকে বিবাদীবাগ অব্দি নিয়মিত ফেরি চলতো। যারা অফিস পাড়ায় যেত এদিক থেকে, তারা 68-69 সাল অব্দি এই পথেই যেত। এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। কলকাতার প্রত্যেকটা খালেই এরকম ব্যবস্থা ছিল। দেশভাগের আগে যারা আরজি করে পড়েছে, ওপার বাংলার ছেলেরা, তারা আরজি করের সামনে থেকে স্টিমারে চেপে ওপারে গেছে, ওপার বাংলায় গেছে। এখন সেটা ভাবাই যায় না, এই খালগুলো নষ্ট হয়ে গেল। তো এই পরিবহন ব্যবস্থা এখন অনেকেই মেট্রোয় যেতে চাইবে, কিন্তু মেট্রো ছাড়াও মানুষের, মেট্রোয় যাতায়াত ছাড়াও, মানে অফিস কাছারিতে যারা যাতায়াত করেন তাদের ছাড়াও তো আরো অনেক মানুষ আছেন যাদের অন্যান্য প্রয়োজন আছে। কলকাতার এই খালগুলোকে সংস্কার করে যদি খুব মানে কম খরচে, কম দূষণে এবং কম জ্বালানি খরচ করে সেই জলপথ পরিবহন ব্যবস্থাটাকে আবার নতুন করে চালু করা যেত, তাহলে আমার মনে হয় বিশেষ করে পণ্য পরিবহনের বিষয়ে, তাহলে মহানগরের রাস্তাঘাটের উপর চাপ অনেকটাই কমে যেত। এবার একটু অন্য দিকটা দেখা যাক, যে ভৌগোলিক কারণে আমাদের মহানগরটা কিন্তু একটা কাদামাটির ওপর বসে আছে। ভূমিকম্প প্রবণ অতটা না হলেও এখানে ভূমিকম্পের একটা চান্স আছে। প্রকৃতি যদি আমাদের কাছে একটু অন্যরকম ভাবে আমাদের উপরে তারা দৃষ্টি দেয়, প্রকৃতি একটু যদি কেঁপে ওঠে, তাহলে এই মেট্রোর পথে খুব বড় ক্ষতি হবে কিনা বলা যায় না। এই যে একটা বড় স্টেশন কবি সুভাষ বন্ধ হয়ে গেল, তার কারণ তার যে স্তম্ভগুলো ছিল তার অনেকগুলোই বসে যাচ্ছে। এই বসে যাওয়ার কারণটা নিচের কাদামাটি। কলকাতার ট্রাম, যেটা কলকাতার গর্বের বিষয়, পৃথিবীর অন্যান্য বড় শহরে এবং ইউরোপে বিশেষ করে, তারা অস্ট্রেলিয়া, ইউরোপে তারা ট্রামকে কিন্তু পুরোপুরি শেষ করে দেয়নি। আমরা ট্রামকে পুরোপুরি শেষ করে দিতে চাইছিলাম। আমাদের যখন মেট্রো হয়ে গেল, মেট্রো হওয়ার ফলে যখন রাস্তার উপরে চাপটা একটু কমলো, জনসংখ্যার চাপটা, যাত্রী সংখ্যার চাপটা, তখন আমরা আবার ভাবতে পারি যে ট্রামকে একটু আধুনিক করে, বিদ্যুতের সাহায্যে কম দূষণ করে চলতে পারে। এইটা একটা সময় এসেছে আমাদের, যখন আমাদের ট্রামকে আবার নতুন করে চালানোর মতো একটা কিছু করা যায় কিনা এটা ভাবতে হবে। প্রচুর সাইকেল রুট যদি আমরা তৈরি করতে পারি, যেমন আমরা ফুটপাথ তৈরি করেছি, সেরকম ভাবে যদি আমরা সাইকেল রুট তৈরি করতে পারি, তাহলে বহু মানুষ যারা খুব কম রোজগারে জীবন অতিবাহ করেন এবং সাইকেলের উপরে নির্ভর করেন এখনো,
তারা এই দূষণ মুক্ত, এবং আরো অনেকে যারা, আমি নিজেও সাইকেল চালাই, আমার মতো আরো অনেকে আছেন, তারা সাইকেল চালিয়ে অনেকটা পথ অতিক্রম করতে পারবেন। তার মানে একটা জিনিস যেটা আপনার কাছ থেকে এতক্ষণ শুনলাম, যে আমরা সভ্য হচ্ছি আমাদের সুবিধের জন্য, আমরা গণপরিবহনকেও অত্যাধুনিক করছি, কিন্তু কোথাও না কোথাও এই যেটা আপনি বললেন যে সাইকেল রুট বা জল, মানে জল পরিবহন, এখন তো সেটা প্রায় বন্ধই, যেটা সত্যি খুব একেবারেই জানা ছিল না যে নরেন্দ্রপুর থেকে বিভূতিবাগ অব্দি জল রুট ছিল, সেটা জানাই ছিল না। তো কোথাও না কোথাও আমরা সভ্য হওয়ার বা আধুনিক হওয়ার পথে এগোলেও আমাদের পেছনটাকেও মনে হয় মনে রাখা উচিত, সেটা আমাদেরই অস্তিত্বের তাগিদে। মোটর গাড়ি শিল্পের এতটাই তাদের মানে প্রভাব রাজনৈতিক দলগুলোর উপরে বিভিন্ন দেশে, যে তারা এই শিল্পটাকে ধ্বংস করে অন্য কিছু করতে দেবে না। এই যে হাইড্রোজেন চালিত বাস টাস চালু হচ্ছে, রাতারাতি এগুলোতে যেতে দেবে না। এমন একটা কোনো প্রযুক্তি আসে যেটা কম সময়ে, কম পয়সায় এবং কম প্রচেষ্টায় অনেককে পরিবহন করতে পারবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের কলকাতারই একটি মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে গবেষণা করে জলপথ পরিবহনের একটা অদ্ভুত ব্যবস্থা তৈরি করেছে। তার তৈরি নৌকো, বা একটু ছোট বড় নানা রকম নৌকো করা যায়, সেগুলো জলের ওপর ভাসে না, জল থেকে আরেকটু উপরে উঠে থাকে, এবং এটা খুব দ্রুত গতিতে জলের মধ্যে দিয়ে যেতে পারে, কম জ্বালানি বা শক্তির প্রয়োজন হয়। এই যে প্রযুক্তিটা, এটা সবে বাজারে এসছে। এইটা যদি একবার চালু হয়, তাহলে এই প্রযুক্তির প্রয়োজনে নতুন আর একটা গণপরিবহন ব্যবস্থা চালু হয়ে যেতে পারে। একদম, মানে পরিবেশ বান্ধব ভাবনা চিন্তার সময় চলে এসেছে। আমরা অত্যাধুনিক হচ্ছি, আমরা এনজয় করছি, ওই নতুন মেট্রো উদ্বোধন হলো, মেট্রো রুট উদ্বোধন হলো, অনেক কিছু হচ্ছে, আমরা সবকিছু এনজয় করছি, কিন্তু তবুও শেষ কথা হয়তো এটাই যে পরিবেশ বান্ধব ভাবনা চিন্তা, পরিবেশ বান্ধব প্রযুক্তি, এই কথাগুলো মনে হয় মানে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। ধন্যবাদ। আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা কলকাতাবাসী। আমাদের এই অহংকার চিরস্থায়ী হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অপেক্ষায় থাকবো।